প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আজকের আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব মুর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আরও রয়েছেন ডক্টর ফয়জুল হক, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। বিবিসি বাংলা প্রফেসর ইউনূসের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন এবং সেই সাক্ষাৎকার নানান প্রসঙ্গে এসছে, পুরনো অনেক প্রসঙ্গে এসছে, এবং নতুন প্রসঙ্গে এসছে আইন শৃঙ্খলা বিষয়টা। আরও রয়েছে যে রাজনৈতিক দল, সেনাবাহিনী, এদের সাথে সম্পর্কটা কেমন। আমরা সেই দ্বিতীয় প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই। বিবিসি তার কাছে জানতে চেয়েছিল যে এখন তিনটা পক্ষ রয়েছে, একটা হলো রাজনৈতিক দল, সেনাবাহিনী এবং একই সঙ্গে ছাত্ররা। প্রশ্নটা ছিল এরকম যে তার উপর এখন আর সেই ধরনের আস্থাটা রয়েছে কিনা। উনি জবাবে বলেছিলেন যে আমার তো অবস্থানে কোনো পরিবর্তন দেখি না, আগের মতোই রয়েছে, সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে সুন্দরভাবে চলুক। আপনার কি তাই মনে হয়? আমি মনে করি যে বিবিসি বাংলা যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার মধ্যেই একটা গুরুতর গলদ আছে। কেন এই রাজনৈতিক দল, সেনাবাহিনী এবং ছাত্ররা, এই তিনটা অংশকে যদি আমরা তিনটা পক্ষ ধরে নিই, তাহলে আসলে গণ অভ্যুত্থানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বাস্তবতাটা আমরা বুঝতে পারবো না। একটা কি যে আমরা যখন সেনাবাহিনীর কথা বলছি, সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রের মধ্যে কর্মরত একটা বাহিনী, এবং আমরা জানি যে 5 আগস্টের আগে তাদের যে ভূমিকায় থাকুক না কেন, 5 আগস্টের পরে কিন্তু তারা গণ অভ্যুত্থানের পক্ষেই অবস্থান নিয়েছে। ইভেন যখন শেখ হাসিনার যে বিভিন্ন বাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালাচ্ছিল, তখন কিন্তু সেনাবাহিনী সেই গুলি চালাতে অস্বীকার করেছিল, এবং শেখ হাসিনার পতনের জন্য অন্যতম দায়ী কিন্তু সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে আপনি গণ অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন করে সে গণ অভ্যুত্থানের বাইরের একটা অংশ হিসেবে চিহ্নিত করলে সেটা কিন্তু ভুল একটা বিশ্লেষণ হবে। তো এক্ষেত্রে আমি মনে করি সেনাবাহিনী সরকারের সঙ্গেই আছে, সরকারের একটা অংশ। অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়, আপনি লক্ষ্য করবেন এই সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সেই সেনাবাহিনীর আমন্ত্রণেই রাজনৈতিক দলগুলো, ছাত্ররা এবং অন্যান্য সমস্ত অংশ সেনানিবাসে গিয়েছিল। ছাত্ররা যায়নি, ছাত্ররা পরবর্তীতে গিয়েছে, বঙ্গভবনে প্রতিনিধিরা গিয়েছে। মানে জিনিসটা হলো যে আমরা কিন্তু দেখেছি যে সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে এবং তাদের পার্টিসিপেশনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ফলে আমরা কিন্তু বলতে পারি না যে এই সরকারটা সেনাবাহিনীর সমর্থনের বাইরে বা তাদের অংশগ্রহণের বাইরে একটা বিচ্ছিন্নভাবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, এটা আমরা বলতে পারবো না। আবার ছাত্রদের প্রসঙ্গ যেটা বলি, ছাত্রদেরকে আপনি কোনোভাবেই অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই ছাত্রদের ডাকে, তারা যখন জুলাইতে এই গণঅভ্যুত্থানের ডাক দিল, সেই প্রতিবাদের ডাক দিল, তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নেতৃত্বে গিয়ে রাস্তায় সমবেত হয়েছিল। জামাত বলেন, বিএনপি বলেন, বাম বলেন, ডান বলেন, সমস্ত রাজনৈতিক দল কিন্তু ছাত্রদের নেতৃত্বেই, ছাত্রদের ডাকে গিয়ে রাস্তায় সমবেত হয়েছিল, এবং এই গণঅভ্যুত্থানকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সফল করে তুলেছিল। ফলে এটাকে কিন্তু আপনি যখন এখন এসে ছাত্রদের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেনাবাহিনী, সরকারের কাছ থেকে সেনাবাহিনী, এরকম বিচ্ছিন্ন এন্টিটি হিসেবে বিবেচনা করতে শুরু করবেন, তখনই কিন্তু আপনি বিভেদের রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন, আপনি কিন্তু বিভেদকে ইনভাইট করছেন। আমি মনে করি যে এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসা উচিত না। কেন উচিত না? এক একজনের এক একটা মতাদর্শ থাকবে, এক একজনের এক একটা অবস্থান থাকবে, এক এক প্রতিষ্ঠান দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে এক একভাবে ভাববে, কিন্তু আমরা যেন এই অবস্থানগুলোকে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের, একটা বিভাজন তৈরির জন্য এটাকে ব্যবহার না করি। হ্যাঁ, ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, এবং সেখানে তারা কিন্তু বলছে যে আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা সংস্কার চাই, আমরা নতুনভাবে এই রাষ্ট্রটাকে গড়ে তুলতে চাই। ওকে, তাদের ওই বক্তব্য আপনি সমর্থন করতে পারেন, নাও করতে পারেন। আবার বিএনপি যখন বলছে বা জামাত যখন বলছে যে না, আমরা এই বিএনপি বিশেষ করে বলছে যে আমরা হলো সংস্কার চাই, কিন্তু আমূল সংস্কার যে সেটা চাই না। এখন আমরা কিন্তু বিএনপি যে ভাষ্য দিচ্ছে, এজন্য তাকে কিন্তু আমরা আলাদা করতে পারবো না।
এখন ধরেন সেনাবাহিনী একটা বাস্তবতা থেকে বলছে যে হ্যাঁ আমরা হলো দীর্ঘদিন ধরে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব পালন করছি, এই দায়িত্বটা আরও দীর্ঘায়িত হওয়া উচিত না। এখন আমরা কিন্তু নেগোসিয়েশন করব, আমরা কথা বলবো, সরকার কথা বলবে, রাজনৈতিক দলগুলো কথা বলবে, ছাত্ররা কথা বলবে, কিন্তু আমি কখনোই মনে করি না যে আমাদের এই দেশের পরিস্থিতিটা এমন কোনো পর্যায়ে পৌঁছেছে যে এরা প্রতিপক্ষ বা আলাদা অংশ হিসেবে উপস্থিত হয়েছে। এটা কিন্তু কোনো চ্যালেঞ্জ নাই এখানে আমাদের সামনে, একটা বৃহত্তর ঐক্য কিন্তু আমরা যে 5 তারিখের আগে যে ঐক্য তৈরি হয়েছিল সেটা এই গত 6 মাস ধরে অব্যাহত আছে, এবং আমরা মনে করি যে এই ঐক্যটা অব্যাহত রাখার জন্য এবং শক্তিশালী করার জন্য আমাদের তৎপরতা চালিয়ে যেতে হবে। এখানে একটা চ্যালেঞ্জ, সেটা হলো যে আপনি একটা মত ধারণ করেন, আমি একটা মত ধারণ করি, এই মত ধারণ করা সত্ত্বেও আমি আমার মতকে জিতিয়ে আনার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আমি কিভাবে ঐক্যবদ্ধ থাকব। আমাদের দেশে যেটা সমস্যা, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে গণতন্ত্রটা নেই, গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের সমাজে প্রতিষ্ঠানে কোথাও নাই, রাজনীতিতে রাষ্ট্রে কোথাও নাই। ফলে আমরা কিন্তু জানি না, আমরা এটা প্রাথমিকভাবেই আমাদের অনেক ব্যক্তি প্রতিষ্ঠান অনেকেই জানেন না যে রাজনীতিতে আমি দ্বিমত পোষণ করেও কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি। হ্যাঁ, আমরা দুইজন একসাথে বসে কথা বলছি, আপনি একমতের আমি একমতের, কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো আমরা এইটা শিখে উঠিনি জাতি হিসেবে যে রাজনীতি আমার ভিন্ন হওয়া সত্ত্বেও, মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও কিভাবে আমি পরস্পরকে সহযোগিতা করতে পারি এবং কিভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ফলে আমি মনে করি যে আমাদের ফোকাসটা ওই জায়গায় দেওয়া উচিত। আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে এবং আমরা হলো এই প্রশ্নগুলো দিয়ে বিভাজনটা উস্কে দিতে পারি, কিন্তু ফাইনালি আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা 15.5 বছর একটা ফ্যাসিস্ট শাসন অতিক্রম করতে এসেছি। আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের নিরাপত্তা সব কিছুই খাদের কিনারে পৌঁছে গেছে। মাত্র 6 মাসে আমরা যদি বিভেদকে ইনভাইট করি তাহলে কিন্তু আমরা আবারও ওরকম একটা খারাপ ব্যবস্থার মধ্যে পতিত হব, এবং ফলে আমাদের জাতির মুক্তির সম্ভাবনাটা কিন্তু একদম তিরোহিত হবে এবং এটা সহজে আর আসবে না। ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগোতে হবে। ডক্টর ফয়জুল হক, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে কিছু প্রসঙ্গ এসছে, বিশেষ করে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে, এবং বিবিসির সাংবাদিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এর জবাবে প্রফেসর ইউনূস যে কথাটি বলেছেন এরকম কোনো ঘটনা নেই। আরেকটি কথা উনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলের নেতারা ওনার সঙ্গে আলোচনায় যে ধরনের কথা বলেন মাঠে তার সঙ্গে মিল নেই। তবে এটাকে উনি সমালোচনার দৃষ্টিতে দেখছেন না। উনি বলছেন যে এটা হতেই পারে, এটা আপনারা বুঝেন কেন ওনারা বলেন, কিন্তু এই কারণে আমার সঙ্গে তাদের কোনো সম্পর্কের ঘাটতি নেই। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এই যে বাইরে একটা বলা, ওনাদের সাথে এক ধরনের আলাপ করা, আবার বিবিসির এক ধরনের প্রশ্ন করা। দেখেন, আমি মনে করি 5 তারিখের পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনৈতিক বক্তব্য এবং সরকারের সাথে এক ধরনের ভিতরগত সম্পর্ক, এটা দুই ধরনের বাহিরে প্রকাশ পাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছে আমাদের মূলত ফ্যাসিবাদ মুক্ত পরবর্তী যে দেশ চলছে তার মূল কাণ্ডারি, এবং তার নেতৃত্বে এই দেশে এখন যদি এই সরকার ব্যবস্থা না চলে তাহলে অবশ্যই দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, এমনকি গণতান্ত্রিক পথে আমরা যেতে পারবো না। আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম বিশ্বাস করে, তার সাথে অন্যান্য ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দল এতটুকু বিশ্বাস করে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প কিছুই নেই। তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে রাজনীতিবিদরা রাজনৈতিক বক্তব্য দিয়েই চলবেন, তারা যতই পাবেন কোনোটাতেই সন্তুষ্ট থাকবেন না, সেটা আমার দল হোক আর একজনের দল হোক, কেউ না, প্রত্যেকেই তারা এটাকে প্রেশার হিসাবে দিয়ে যাবেন, বক্তব্যগুলো রাখবেন এজন্যই তারা যে কোনো মূল্যে ওই গণতান্ত্রিক জায়গাটাতে গিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথে গিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলই তার একটা লক্ষ্যবস্তু থাকে যে জনগণের খেদমত করবে, মানুষের কল্যাণে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, সেই জায়গা থেকে ক্ষমতায় যেতে চাবে এবং রাষ্ট্র সংস্কার বলেন যাই বলেন সব কিছুতে পাওয়ার পলিটিক্স এখানে ইনভলভ। তো সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটারও যেমন যৌক্তিকতা রয়েছে,
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আনসারগুলোও যথেষ্ট সুন্দর এবং সদুত্তর উনি দিয়েছেন বলে আমি মনে করি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রত্যেকটি বক্তব্যই বিশ্লেষণ করার চেষ্টা করি এবং ওনাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো আমি দেখার চেষ্টা করি যে যখন তারা হয় আমাদের বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা বা অন্য দলের নেতাকর্মীরা ইউনূস সাহেবের সাথে যান এবং ফিরে আসেন, এর ভিতরে কিন্তু একটা সুন্দরতম সম্পর্ক দেখা যায়, কারণ ভিতরে ওই রকম বড় ধরনের বিশৃঙ্খলা করে বের হয়ে এসেছেন এমন কোনো নজির দেখি না। ঢোকেও হাসি মুখে, বেরও হয় হাসি মুখে, কিন্তু বিবৃতিটা হয় একটু ভিন্ন আদলে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকটাই বলেছেন যে আমাদের সাথে কারোর সাথে বৈরতা হয়েছে কিংবা সম্পর্কের ঘাটতি হয়েছে এমনটা তিনি মনে করেন না। রাজনীতিতে বক্তব্য দেয়া এটা একটা সুন্দরতম লক্ষণ। আপনি দেখেন গত 16 বছর পর্যন্ত এই কথাগুলোই আমরা কোনোদিন বলতে পারতাম না। আওয়ামী লীগ কী করতো? আওয়ামী লীগের মূল সমস্যাটাই ছিল যে কোনো রাজনৈতিক চর্চাই ছিল না। এখন রাজনৈতিক চর্চা হতে গিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে বলে, জামাত বিএনপির বিরুদ্ধে বলে। হ্যাঁ, সেটা যদি আওয়ামী ভাষায় হয় অবশ্যই সেটাকে আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না, বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না, সেটা জামাত করলেও করবে না, বিএনপি করলেও করবে না। কিন্তু যেই চর্চাটা আমাদের মধ্যে হচ্ছে, একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কেউ সংস্কারের পক্ষে, কেউ আধা সংস্কারের পক্ষে, কেউ পূর্ণাঙ্গ সংস্কারের পক্ষে, কেউ দ্রুত নির্বাচনের পক্ষে, কেউ আবার টাইম ফ্রেম না বেঁধে নির্বাচনের পক্ষে, এগুলো কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা চলমান রাখতেই আমি মনে করি যে বিএনপির এই বক্তব্যের জায়গা থেকে তারা সঠিক। এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যে অভিভাবক সুলভ বাংলাদেশের একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হিসেবে এবং নোবেল লরিয়েট হিসেবে তার যে গাম্ভীর্যপূর্ণ বক্তব্য সে সেই জায়গায় সঠিক। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো দেখেছি, গত 6 বছরে এত আন্দোলন, এত সংগ্রাম আমি 16 বছরে দেখি নাই। আমরা 16 বছরে আন্দোলন দেখেছি, সুযোগই ছিল না তখন, সুযোগই ছিল না তখন দাবি দেওয়ার বিষয়ে রাইট, কথা বলা কিচ্ছু ছিল না। আপনি কোনোদিন গণভবনের সামনে দাঁড়াতে পারবেন রিক্সা নিয়ে এরকম সম্ভাবনা কোনোদিন ছিল না। এখন তো আপনার কি বলে যমুনার সামনে একেবারে পিলারের সামনে পর্যন্ত মানুষ যেতে পারে, দাঁড়াতে পারে এবং প্রতিবাদও করতে পারে, এই ধরনের আমরা অবস্থান দেখেছি। এখন তো আমরা দেখছি যে কোনো জায়গায় ওই ধরনের কোনো মানুষ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আন্দোলন করতে গিয়ে ইউনূসের বাসভবনে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, এ নজির আমরা দেখি নাই। তো আমি সেই জায়গা থেকে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুন্দরভাবে চলার জন্য তারা স্পেস দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কাজ করছে। জামাত ইসলাম আপনি দেখেন গত 16 বছর কোনো একটা অফিস পর্যন্ত ওপেন করতে পারে নাই, সব সিলগালা করা ছিল। সারা বাংলাদেশে তারা ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি প্রত্যেকটা জায়গায় পর্যন্ত কাজ করছে। গতকালকে দেখলাম খুবই ভালো উদ্যোগ, এই যে শাহবাগে তারা রমজানকে স্বাগত জানিয়ে তারা সেখানে অনুষ্ঠান করেছে। কোনোদিন শাহবাগে আপনি কোনো কাওয়ালি অনুষ্ঠান রাতের বেলা ইসলামিক বা মুভমেন্টের পক্ষে বা ধর্মীয় মূল্যবোধের পক্ষে কেউ কোনোদিন করতে পেরেছে? গত 16 বছর পারেনি। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমরা খুব ভালো একটা সময় পার করছি। বরং আমার কাছে ভয় হচ্ছে এই ভালো সময়টাই কোনো রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসলে কতটুকু গ্রহণীয় করে রাখা যাবে সেটা কিন্তু এখন রাজনীতিবিদদের কাছে আমাদের মনে হয় প্রশ্ন রেখে যেতে হবে। মাহবুব মোর্শেদ, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে একটি প্রসঙ্গ এসেছিল, সেই প্রসঙ্গটি হলো সেনাবাহিনীর প্রধান যেটা বলেছিলেন যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে, বিশেষ করে যদি এর ঐক্য না থাকে। এই প্রসঙ্গে প্রফেসর ইউনূসকে এই প্রশ্নটি করা হয়েছিল এবং তার জবাবে উনি বলেছেন যে হ্যাঁ, সবসময় আমাদের দেশ এরকম হুমকির সম্মুখীন থাকতেই পারে। এর কারণটা হলো যে বাইরে থেকে এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এবং একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে এবং তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা সবসময় থ্রেট থাকছেই, প্রতিক্ষণে আছে, প্রতি জায়গাতে আছে, কাজে এটা সবসময় থাকবে। এর মানে বিষয়টি প্রধান উপদেষ্টা ভালো করেই জানেন যে কেন এই ধরনের হুমকি এবং কারা করছে, কোথায় বসে করছে। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এতদিন ধরে ক্ষমতায় ছিল, তারা কিন্তু এখানে সমস্ত প্রতিষ্ঠানে, সমস্ত জায়গায় নিজেদের শেকড় গেড়ে ফেলেছিল এবং তারা বাইরের শক্তির দ্বারা সমর্থিত ছিল এবং সেই শক্তিগুলোর স্বার্থ কিন্তু তারা উদ্ধার করত এবং তাদের স্বার্থই তাদের কাছে প্রাধান্য পেত এবং তাদের সমর্থন নিয়েই কিন্তু তিনটি নির্বাচন তারা এইভাবে খারাপভাবে নির্বাচন করেও টিকে ছিল। এখন আমরা কিন্তু জানি, প্রত্যেকেই জানি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, কারণ এই যে আওয়ামী লীগার যারা পালিয়ে গেছে তাদের শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিন্তু তাদের হাতে আছে। তারা সেই টাকা এখানে মতামত গঠন করতে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তারা কিন্তু সেই টাকা ব্যবহার করতে পারে। তারা যে শেকড় গেড়েছে
সেই শেকড় কিন্তু আমরা উৎপাটন করতে পারিনি। এই সরকার বা এই যে নতুন ব্যবস্থা তৈরি হলো, অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হলো, সেই সরকারের পক্ষে কিন্তু রাতারাতি এই 6 মাসের মধ্যেই এই ব্যবস্থার পূর্ণ উচ্ছেদ করা সম্ভব না। কারণ একটা জিনিস আপনাকে অব্যাহত রাখতে হবে, একই সঙ্গে এটার কিন্তু এর যে সংস্কারগুলো করতে হবে। লোকগুলোকে যারা দুর্নীতি, দলীয়করণ এগুলোর সাথে জড়িত ছিল, যারা নানান অপরাধে জড়িত ছিল, তাদেরকে আবার সরিয়ে দিতে হবে। এই কাজগুলো কিন্তু খুব জটিল এবং খুবই সময় সাপেক্ষ ব্যাপার। ফলে আমরা দেখেছি যে কোনো কিছুই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন, বিবিসি বাংলার সাংবাদিক খুব এটাকে খুব গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন। কিন্তু এই বাস্তবতাটা কিন্তু কেউ সামনে আনছে না যে একটা 16 বছরের একটা ফ্যাসিবাদী, একটা কর্তৃত্ববাদী এবং মাফিয়া শাসন ব্যবস্থার অবসানের পর এবং তারপরে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো একটা দীর্ঘ সময় ধরে ইনঅ্যাক্টিভ থেকে যায় এবং এখন পর্যন্ত তাদের একটা বড় অংশ ডিমোরালাইজ থেকে যায়, তারপরেও এই 6 মাসের মধ্যে যে পরিমাণ উন্নতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেটাও কি কোনো দেশে সম্ভব হয়েছে কিনা? কারণ আমরা জানি যে অন্যান্য অনেক দেশেই এই গণঅভ্যুত্থানের ফলে, এরকম গণঅভ্যুত্থানের ফলে এবং দীর্ঘদিনের ফ্যাসিস্ট ব্যবস্থার উচ্ছেদের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা নিশ্চিত করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এবং আমরা দেখেছি অন্যান্য আফ্রিকার অনেক দেশেই তারা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানকারী শক্তিগুলো নিজেদের মধ্যে অস্ত্র হাতে লড়াই করেছে নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেদিক দিয়ে বলবো যে এই সরকারের একটা বড় সাফল্য হলো এখন পর্যন্ত পুরো পরিস্থিতিটাকে স্টেবল রাখা এবং ধীরে ধীরে উন্নতিটা করা। কারণ এই সরকারের, আমরা অনেকেই বলতে শুনি যে এই সরকারের অদক্ষতা আছে। হ্যাঁ, অদক্ষতা কিন্তু সবারই আছে, কিন্তু আমরা যখন বলবো যে আওয়ামী লীগের কী ছিল, আওয়ামী লীগ কি খুব দক্ষভাবে শাসন করতো, তারা কি, সেইটাকে তো আমরা গ্রহণযোগ্য মনে করছি না। এই সরকারের অদক্ষতা দিয়ে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি, যে কোন দক্ষতা আমরা প্রত্যাশা করছি? এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে একটা সরকার অতিক্রম করার পরে তারা যেভাবে স্টেবল করেছে, যেভাবে এত অসংখ্য ষড়যন্ত্র, এত অসংখ্য মানে অপতৎপরতা তারা মোকাবিলা করেছে, এত প্রচারণা চলছে প্রতিদিন দেশে, দেশের বাইরে, সেগুলোকে যেভাবে মোকাবেলা করছে এবং অনেক অসংখ্য আন্দোলনকে তারা যেভাবে মোকাবেলা করছে, এবং দেখেন এই মোকাবেলাটা হচ্ছে নাগরিকদের সমর্থনে, জনগণের সমর্থনে, এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে, এক ধরনের তারা ডিমোরালাইজড হয়ে আছে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ব্যবস্থাটা কিন্তু আপনি রাতারাতি প্রতিস্থাপন করতে পারবেন না। রাতারাতি একরাশ লোক এনে কিন্তু আপনি এই ব্যবস্থাটাকে নতুনভাবে চালাতে পারবেন না। এটা একটা রাষ্ট্র ব্যবস্থা, এটা একটা সরকার ব্যবস্থা, এখানে নানান প্রতিষ্ঠান আছে, সেগুলোকে রক্ষা করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। ফলে আমি মনে করি যে এই জায়গাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া দরকার এবং হুমকির যে কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সার্বভৌমত্ব, স্বাধীনতা বিপন্ন হওয়ার যে ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, সেগুলোকে আমাদের কিন্তু হালকাভাবে নিলে চলবে না। আমরা এখন যে বাস্তবতায় আছি সেটা হলো যে আমাদেরকে কিন্তু আমরা একটা নতুন বাস্তবতার মধ্যে আছি, যেটা হলো যে ডেইলি লাইফের মধ্যে ঢুকে গেছি, ডেইলি লাইফে এবং নিজেদের স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ, এগুলোর মধ্যে ঢুকে গেছি। দেশের যে একটা বৃহত্তর স্বার্থ আছে, এর যে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ, এবং আমাদেরকে যেটা ঐক্যবদ্ধভাবে জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা প্রতিনিয়ত বিস্মৃত হচ্ছি এবং এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় যে এই যে আলোচনা উঠলো, এটা একটা পজিটিভ, কারণ আবার নাগরিকরা, জনগণ তারা বুঝতে পারছে যে আমাদের আসলে, হ্যাঁ, ওই যে আগের বার বললাম যে কথাটা, যে আমাদের একই সঙ্গে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থের বাইরে জাতীয় স্বার্থটাকে কিন্তু সর্বাগ্রে বিবেচনা করতে হবে। আপনি জানেন খালেদা জিয়া সম্প্রতি একটা বক্তব্য রেখেছেন তাদের দলের বর্ধিত সভায় থেকে, সেখানেও তিনি এই কথাটা কিন্তু বলেছেন, জিয়াউর রহমানকে উদ্ধৃত করে, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জায়গাটাকে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। আমরা, হ্যাঁ,
একটা হলো আমার স্বার্থ থাকবে, কিন্তু আমার স্বার্থের স্যাক্রিফাইসও থাকতে হবে যে দেশের স্বার্থ কোন জায়গায়, কোথায় আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু আমার মনোযোগ দিতে হবে। আমার মতামত যাই হোক, আমরা কিন্তু আর কোনোভাবেই সেই ফ্যাসিস্ট ব্যবস্থা, সেই ফ্যাসিস্ট মতাদর্শ এবং তাদের যে রাজনীতি, সেটা কিন্তু ফিরিয়ে আনতে দেব না। এবং সেটা কোনোভাবেই আমাদের জন্য কোনো শক্তির কোনো স্যাবোটাজ, কোনো হলো নির্বুদ্ধিতা, এগুলো যেন তাদেরকে শক্তিশালী না করে, সেটাই হলো আমাদের চাওয়া। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর ফয়জুল হক এবং মাহবুব মুর্শেদ। ডক্টর ফয়জুল হক, মাহবুব মুর্শেদ বলছিলেন যে এখন রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনাটা একটু পরিবর্তন হওয়া দরকার, এবং এমন হওয়া উচিত যে নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশটাকে নাম্বার 1-এ নিয়ে যাওয়া। কিন্তু আপনি কি মনে করেন এই 5ই অগাস্টের পর প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের কার্যকলাপের মাধ্যমে সেটি প্রমাণ করতে পেরেছে? দেখেন, আমাদের এটাই সঠিক যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই চেতনায় যখন উজ্জীবিত হবে সারা বাংলাদেশের মানুষ, তখন স্বভাবতই দেশ পরিবর্তন হতে বাধ্য। কিন্তু আমাদের মধ্যে এই সংকীর্ণতা প্রায় 53 বছর 54 বছর পর্যন্ত আমরা লালন করে এসেছি। আমরা দেশের চাইতে দলকে ভালো মনে করতাম, বড় মনে করতাম, আবার দলের চাইতে ব্যক্তিকে ভালো মনে করতাম, বড় মনে করতাম। এবং এই যে উল্টা নীতিতে আমরা চলার কারণেই 5ই আগস্ট সংগঠিত হয়েছে। আপনাকে বুঝতে হবে যে 5ই আগস্ট গ্রাউন্ডটা তৈরি হয়েছে ইজ নট ফর ওয়ান ডে ওয়ার্ক। আমরা এটাকে সারা বাংলাদেশের মানুষের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা যখন প্রতিফলিত হয়নি কর্মকাণ্ডে, রাজনৈতিক ব্যক্তিদের আদর্শে, হতে পারে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভালো ভালো কাজও করেছে, কিন্তু যেটা জনগণ প্রত্যাশা করেছে, যেটা স্বাধীনতার চেতনা, যেটা মূলত আমার স্পিরিট, যেটা রাজনৈতিক দলগুলোর কার্যকলাপে আমরা সেই পুরনো দৃশ্যটা দেখছি। কিন্তু পুরনো দৃশ্য আমরা কিছু কিছু দেখছি, কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে 5ই আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক কিছুর পরিবর্তনও হয়েছে। যেমন আপনাকে আমি বলতে পারি, আপনি যদি এ ধরনের কোনো পরিবর্তন দেখতেন যে 5ই আগস্ট সংগঠিত হয়েছে, কিন্তু এটা এই প্যাটার্নে না হয়ে আগের প্যাটার্নে হয়েছে, পূর্বের যে কোনো একটা আন্দোলন সংগ্রামের কারণে হয়েছে, ওই রকম একটা পরিবর্তনের সময় বাংলাদেশে যদি কোনো ডাকাতি হতো, চুরি হতো, দলের কোনো নেতা কোনো জায়গায় দখলবাজি করতো, রাজত্ব করতো, কাউকেই আপনি দেখতেন না যে ইনস্ট্যান্ট দল থেকে বহিষ্কার করার খুব একটা বড় প্রবণতা আছে। বাংলাদেশে কিন্তু এই প্রবণতা এখন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তর দলগুলো দেখাতে পেরেছে। চাপে পড়ে হোক, আদর্শিক চেতনার পরিবর্তন করে হোক, পাবলিক ডিমান্ডের কারণে হোক, যেভাবেই হোক তাকে থেমে নাই, কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। এটা কিন্তু একটা সিগন্যাল। আমি তো শুরু করতে হবে ফ্রম দ্য বিগিনিং। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কিঞ্চিত হলেও পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা এখন একত্রে হবে না এজন্য এত বড় জনগোষ্ঠীর মানুষের মধ্যে যারা অভ্যস্ত ছিল দেশের চাইতে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, এই ব্যক্তি বড় মানুষগুলোকে আপনি তো ট্রেন আপে আনতে পারেন নাই। পূর্ণাঙ্গ তারা জানে না যে রাজনীতির মূল ম্যানিফেস্টো কী হওয়া উচিত, রাজনীতির মূল আদর্শ কী হওয়া উচিত। এটা যখন তারা জানে না, সেই শিক্ষার অভাবটার জায়গা থেকেই আপনি তাদেরকে বহিষ্কার করার পরেও বারবার এই একই প্র্যাকটিস দলের ভিতরে লুকিয়ে থাকা কিছু মানুষ করে। কিন্তু আমি যেটাকে পজিটিভলি দেখছি সেটা হচ্ছে অন্তত 2000 মানুষ তো এখান থেকে বাধ্য হয়েছে তাদেরকে কি করতে, বহিষ্কার করতে। এই 2000 মানুষ কিন্তু অন্ততপক্ষে এত বড় একটি সুযোগের সময়ও তারা কিন্তু দলের নাম ব্যবহার করে নতুন করে কোনো জায়গায় হানা দিতে পারছে না, কাজে ইনভলভ হতে পারছে না, সেটা কিন্তু একটা পজিটিভ। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই একটা সময় টেন্ডেন্সি ছিল যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই কথা বলতে বাধ্য, হ্যাঁ আমরা নির্বাচন চাই, তবে সংস্কারও চাই। এই যে সংস্কার ও চাই, এই ও টানটাই আগে ছিল না। তাদের আগেরকার
প্র্যাকটিসটা হচ্ছে একজন গিয়েছে মেরে ধরে আমি যে কোনো মূল্যে একটি ইমিডিয়েট ইলেকশন হবে, ইলেকশনের মধ্যে দিয়ে আমি ক্ষমতায় আসবো, আমি আবার যেভাবে খুশি সেভাবে চালাবো। কিন্তু বাংলাদেশে কিন্তু সেই জিনিসটা কিন্তু পরিবর্তন হয়েছে। আজকের বিএনপির দিকেও যদি তাকান, 31টা দফা তারা আগেও দিয়েছে, বাট এখন কিন্তু 31 দফা গ্রামে গঞ্জে তারা প্রচারণায় বাধ্য হচ্ছে এবং প্রত্যেককে ট্রেন আপ করছে। মজার ব্যাপার কি জানেন, এই 31 দফায় কিন্তু রাজনৈতিক দলের সংস্কারের ব্যাপারে কোনো কথা নেই। না, রাইট, আপনি এটা বলতে পারেন। এবং কোনো রাজনৈতিক দলের বলছে না যে রাজনৈতিক দলগুলো সংস্কার হওয়া দরকার। না, কিন্তু সেটা শুধু বিএনপি নয়, কিন্তু না, তবে সেটা জামাত বলুন, বাম সংগঠন বলুন, তবে সবগুলো একই অবস্থা দাঁড়িয়েছে। তবে আপনাকে এটাও স্বীকার করতে হবে, 31 দফার ভিতরে যে সকল কার্যক্রম লুকায়িত আছে, এই কার্যক্রমগুলো কিন্তু সংস্কারের সকল সংস্কারের মধ্যে, যেমন রাজনৈতিক সংস্কার বলতে আপনি যেটা বুঝাতে পারেন, আজকে কি বিএনপি তাদের দফার মধ্যে উল্লেখ করা আছে যে বারবার প্রাইম মিনিস্টার হতে পারবে না, 2বারের বেশি হতে পারবে না। তার মধ্যে উল্লেখ আছে সম্ভবত 6 নম্বর দফায় যে তারা একজন ব্যক্তি তার দলে করলেও সে সংসদে শুধুমাত্র সরকার পতনের ইস্যু ছাড়া বাকি সকল ইস্যুতে তিনি কিন্তু ডিবেট করতে পারবে, উন্মুক্ত মতামত প্রদান করতে পারবে। এভাবে করে প্রত্যেকটা জায়গায় তার সংস্কার আছে। এখন হ্যাঁ, সংস্কার একদিনের জন্য না, এটা পরিবর্তনশীল, এটা প্রতিনিয়ত আপনাকে করতে হবে। তবে আমি যেটা জামাতও কিন্তু তার দলের সংস্কারের ব্যাপারে কোনো না, কথা জামাত বলে না। 40 দফা দিয়েছে, সরকারকে 10 দফা দিয়েছে। আমি তার যতটুকু দলের জানি। সংস্কারের কথা কিছু বলেন না, দলের সংস্কার তো তারা দলের মধ্যে যে কার্যক্রম, এটার দলের সংস্কার মানে এই নয় যে আমার দলের নাম পরিবর্তন করে এবং দিয়ে একটা দুঃখজনক ঘটনা কি জানেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, লড়াই করে, মিছিল মিটিং সবকিছু করে, কিন্তু নিজের দলের কোনো গণতন্ত্রের খবর নেই। আপনি এই জায়গাটা আমি আপনার সাথে এটা হলো বাস্তব। না, আমি তাহলে আপনার কিভাবে এরা গণতন্ত্র চায়? আমি আপনার সাথে এগ্রি উইথ দিস পয়েন্ট। কারণ হচ্ছে আমরা সবসময় জাতির কথা বলি, দেশের কথা বলি, ব্যক্তির নিজের সমালোচনা করতে অভ্যস্ত না। এটা বাংলাদেশের একটা, আপনি যদি প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থা দেখেন তাহলে এটা আপনি অনুভব করতে পারবেন। কিন্তু এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা এই ধরনের রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বেই পরিচালিত হয়ে এসেছি। হতে থাকবো না বিধেই 5ই আগস্ট সংগঠিত হয়েছে। এই বিপ্লবের চেতনা ধারণ করে কেন হয়েছে, আপনাকে একটা পিকচার দেখাই, ফিচারটা দেখলেই আপনি বুঝতে পারবেন। বাংলাদেশের এই পরিবর্তনটা হওয়ার কথা ছিল সরাসরি কোনো না কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে। এটাই ব্যর্থতা আমাদের, যে আমরা সবকিছুর পরেও যখন ব্যক্তিত্ব দিতে ব্যর্থ হয়েছি, কেউ না কেউ সামনে এসে করেছে, সেটাই রাজনৈতিক দলের জন্য বড় শিক্ষা এবং তাদেরকে এটা মেনে নিয়েই কিন্তু রাজনীতি করতে হচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে গিয়ে এখন কোনো রাজনৈতিক দল কথা বলতে পারছে না, ছাত্রদের বিরুদ্ধে গিয়ে গভর্নমেন্ট চলতে পারছে না, ছাত্রদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের কোনো মানুষ কোনো নতুন কিছু স্বপ্ন ভাবতে পারছে না। কেন পারছে না? ছাত্ররা ওই গ্রাউন্ডটা তৈরি করে ফেলেছে 5 তারিখে। এই 5 তারিখটা যদি কোনো আমাদের গতানুগতিক নিয়মের রাজনৈতিক দল দিয়ে সংগঠিত হতো, তাহলে আপনি বলতে পারতেন যে বাংলাদেশটা আবার ওই পূর্বের মতোই করে পরিচালিত হতে যাচ্ছে বা যেতে হবে। কিন্তু যেহেতু এখান থেকে একটা ডলা আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলোকে পেয়েছে এবং প্রত্যেকটি দলই পেয়েছে, সেখান থেকেই কিন্তু তারা এই শিক্ষাটা অর্জন করছে। দেখেন, একটা সময় রাজনৈতিক দল ওপেন করতে গেলেও অনেক সময় অনেক দল অভিমান করে আসতো না। বাংলাদেশের প্র্যাকটিসে কিন্তু পরিবর্তন হয়েছে, বাধ্য হয়ে মনের মধ্যে আপনার ক্ষোভ, ছাত্র জনতা নতুন দল গঠন করুক, আপনার শরীরের মধ্যে ভালো লাগছে না, জ্বালাপালা করছে, 100% করছে। অনেক রাজনৈতিক দল এটাকে মেনে নিতে পারছে না, যদিও মুখে বলবে গণতন্ত্রের কথা, কিন্তু তারা কিন্তু ওই আপনার মানিক নিয়ে এভিনিউতে চেয়ারটা সোফাটা নিয়ে বসতে বাধ্য হচ্ছে, ওয়েলকামিং জানাতে হচ্ছে। দ্যাট মিনস দিস ইজ আপনার পরিবর্তন। এখানে কিন্তু মানুষের জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে প্রত্যেকটি ইস্যুতে কিন্তু পরিবর্তনের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আবার এ পরিবর্তনও দেখছি একটা সময় যারা দল গঠন করছে সামনের অতিথিকে, অডিয়েন্সকে টার্গেট নিয়ে তারপরে কথা বলতো, কি উনি যেন বেজার না হয়। আজকে ছাত্র জনতার নাহিদের বক্তব্য থেকে শুরু করে প্রত্যেকটি নেতাদের বক্তব্য থেকে আমরা দেখলাম চোখের সামনে বলে দিচ্ছে যে এই চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, বৈষম্য করা যাবে না, নতুন বাংলাদেশ গঠন করতে হবে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোন দেশের উপরে নির্ভরশীল হবেন না। চোখের সামনে যখন বলছে, কেউ কেউ মাথা নুইয়ে সহ্যও করে হচ্ছে, আবার কেউ কেউ মাথা জাগিয়ে শুনতে হচ্ছে। এই যে সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমি মনে করি এটা 5ই আগস্টের ফসল। তবে এটাকে ধরে রাখার জন্য যেটা দরকার, যেটা আমাদের মাহবুব স্যার বারবার বলার চেষ্টা করেছেন, যে আমাদেরকে জাতীয় ঐক্য এবং আমাদের এই দেশের সকল রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একটা ভিতরে আপনার একটা সম্পর্ক তৈরি করা, যেই সম্পর্কটা হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। যে আওয়ামী লীগ যে কারণগুলোতে বাংলাদেশ থেকে পালিয়েছে, সেম কারণগুলো যাতে আমাদের কথাবার্তার মধ্যে প্র্যাকটিস না হয়। কিন্তু ব্যালট পেপারে আমি ভিন্ন থাকবো, বিএনপির জায়গায় ভোট দিবে, জামাতের জায়গায় ভোট দিবে। এমনও হতে পারে যারা ক্ষমতায় আসবে বলে আমি মনে করছি তারা আদৌ আসবে না, আরেকজন আসবে। দিস ইজ নেম কল ডেমোক্রেসি। আপনাকে তো এটা মানতে হবে, আর এজন্যই তো আমরা আন্দোলন করেছি। কিন্তু ওই জায়গা থেকে এই প্র্যাকটিস করা যাবে না, যেমন আমি একজনকে এমনভাবে খারাপভাবে চিত্রায়িত করবো যেটা আওয়ামী লীগ করতো, আবার আপনিও আমাকে এমনভাবে খারাপভাবে চিত্রায়িত করবেন যেটা আওয়ামী লীগ করতো।
এই জিনিসগুলোর কিন্তু পতন হয়েছে বাংলাদেশে। একটা সময় বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ নামের কোনো স্লোগান ছিল না, এখন বাংলাদেশের চেতনাবোধের নাম হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। এই স্লোগানগুলোর আবিষ্কার কোথায়? একটা সময় আপনার রাজাকার আলবদর এই শব্দগুলো চায়ন করলে, মানুষের কাছে উপস্থাপন করলে এক ধরনের মানুষকে চিত্রায়িত করা হতো, মনে হতো তারাই। কিন্তু এখন রাজাকার আলবদর বলার পরে নামটা চলে আসে রোকেয়া হলের। কেন? রোকেয়া হল থেকে ছাত্রীরা সবার প্রথমে রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, তারা রাজাকারকে গায়ে লাগিয়ে নিয়েছে, কারণ মনে করেছে হাসিনার বলা রাজাকার মানে এটা একটা দেশপ্রেমিকের লক্ষণ, এটার নাম সঠিক রাজাকার নয়। তার মানে ডেফিনেশন চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশের আপনি যেটা চাচ্ছেন পরিবর্তনশীল বাংলাদেশ, পরিবর্তন কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবং এই পরিবর্তনের ধারা কিন্তু রক্ষা হবে। তবে আপনি এটাও শিওর থাকেন, অনেকে হয়তো ভাবছে যে পরিবর্তন যদি খুব দ্রুত সময়ের মধ্যে সম্ভব না হয়, মনে হয় আমরা কেউ না কেউ নির্বাচন করে পার পেয়ে যাব। না, বাংলাদেশের জেনজিরা আগামী দিনে সেটা করতে দিবে না। কেউ যদি ক্ষমতায় আসেও দ্রুত সময়ের মধ্যে, তাদেরকে মনে রাখতে হবে আপনি আরও রেড জোনে গিয়ে ক্ষমতায় আসলেন, কারণ আপনাকে যেটা করে শেখ হাসিনাকে বিদায় দেওয়া হয়েছে, একই কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের যে কোনো দোসরকেই বিদায় করতে এদেশের বর্তমান প্রজন্মের যুবক তরুণরা জীবন দিতে প্রস্তুত আছে বলে আমি মনে করি। মাহবুব মোর্শেদ, রাজনৈতিক দলগুলো তাদের বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসছে এরকম একটা আশাবাদ ব্যক্ত করেছেন ডক্টর ফয়জুল হক। আমরাও আশাবাদী, কিন্তু তাদের কার্যকলাপে ঠিক আশাবাদী হয়ে ওঠা কঠিন। যেমন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, উনি একটা কথা বলেছেন শনিবার প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে, যে এ ক্ষমতা থেকে চলে গেছে, এখন মনে হয় বি ক্ষমতায় বসেছে। প্রশাসন বিয়ের কথা মতো চলে, বিভিন্ন জায়গায় দখলদারত্ব, চাঁদাবাজি শেষ নেই। এত বড় অভ্যুত্থান ও এত আত্মত্যাগের পরেও এগুলো চলছে। এবং মাহমুদুর মান্না যাদের কথা বলেছেন তাদেরই সহযোগী কিন্তু একই সঙ্গে তারা রয়েছেন, একই আন্দোলন করছেন, জোট করেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হয়েছে অন্যরকম, সেটি হলো আপনারা লক্ষ্য করবেন যে একসময় আমরা বলতাম যে প্রশাসনের বা বিভিন্ন জায়গায় সব আওয়ামী লীগের লোকজন বসিয়ে রাখা হয়েছে, বেসরকারি পর্যায়ে টেন্ডার যারা করতেন সব কিছু একই রকম। এর মানে দলীয় চূড়ান্ত রূপটা আওয়ামী লীগ করে গেছে। প্রশ্ন হলো এখন কি দলীয় হচ্ছে না? ধরুন একটা গ্রামের বাজার, সেই গ্রামের বাজারে এতকাল ধরে 16 বছর ধরে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতা মাস্তান, নানান পর্যায়ের লোকজন, তারা এই গ্রামের বাজারটাকে নিয়ন্ত্রণ করত, চাঁদাবাজি করতো। এখন আওয়ামী লীগ যখন সরে গেল, তখন গ্রামের যে ব্যাপারটা আপনি বুঝেন যে এখানে কিন্তু স্থানীয় টাউটরা আবার এসে সমবেত হবে। এখন আপনি কিন্তু তখন প্রশ্ন করতে পারবেন না যে হ্যাঁ আওয়ামী লীগের বদলে কারা এলো, স্থানীয় টাউটরা এলো। যখন বিএনপির কেউ যাবে, তারা যখন এটাকে, বিএনপির হোক জামাতের হোক, তারা যখন যাবে, তখন কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন যে বিএনপির লোক এই কাজটা করেছে, এই চাঁদাবাজিটা করেছে। না, তারা সেখানে লোক যাক, পরিচালনায় থাকুক, অসুবিধা নেই, কিন্তু তারা যদি সেই একই কাজ করে, যেখানে আগে 300 টাকা চাঁদা ছিল, এখন বলা হচ্ছে জিনিসপত্রের দাম বেশি, 400 করতে হবে, আরো ভয়ঙ্কর অবস্থা। এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। আমি মূল আলোচনাটায় আসি, থেকে একশো টের পাচ্ছি না, আমি মূল কিন্তু এগুলো হরদম হচ্ছে। আচ্ছা, এত বেশি হচ্ছে, মানুষ আসলে অসহনীয় অবস্থা। আমাদের যে একটা আইডিয়াল প্রতিষ্ঠান সম্পর্কে, নানান ইয়ে সম্পর্কে একটা আইডিয়াল ধারণা, সেটা হলো যে আমি আওয়ামী লীগকে সরিয়ে এমন কিছু মানে ভালো লোক, কাল্পনিক কিছু ভালো লোক নিয়ে আসব, যারা এই সিস্টেমটাকে, এই ব্যবস্থাটাকে, এই প্রতিষ্ঠানগুলোকে স্মুথলি চালিয়ে দিবে। কিন্তু আমি বিকল্প আমরা কিভাবে চিন্তা করি, বিকল্প কিন্তু ওইভাবে তৈরি হয় না। ধরুন আজকে যে রাজনীতিক বলছেন যে আওয়ামী লীগের বদলে অন্য আরেকটি দল এসেছে বা ভিন্ন আরেকটি দল এসেছে, তা আপনি কি চান যে আওয়ামী লীগের বদলে মানে একেবারে নিরপেক্ষ কিছু তৈরি? আমরা ওটা চাই না, ওনারাই আসবে, কিন্তু কার্যক্রমটা যদি আওয়ামী লীগের মতোই হয়। এখন এইটাই প্রশ্ন। আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে কিন্তু নাই। আপনি বলছেন দলের মধ্যে গণতন্ত্র চর্চা, গণতন্ত্র কিন্তু একটা সংস্কৃতির ব্যাপার। অবশ্যই। এখন ওই 7 জানুয়ারির নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল একটা ইন্টারভিউতে যে গণতন্ত্র কিভাবে ফিরিয়ে আনা সম্ভব। উনি এই ইন্টারভিউতে বলছিলেন যে সমস্ত জায়গায় গণতান্ত্রিক সংস্কৃতিটা চালু করতে হবে। কিভাবে চালু করতে হবে? নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে ধরেন আমরা একটা সমিতি যখন করি, আমরা কিন্তু সিলেকশন করে ফেলি,
যারা দাপুটে, যারা প্রভাবশালী, তারা কমিটিটা করে ফেলেন। একটা বাড়ির কমিটি হোক, একটা হলো সমবায় সমিতি হোক, সেখান থেকে শুরু করে FBCCI থেকে শুরু করে সমস্ত জায়গায়, যেসব জায়গায় নির্বাচন হতো সেসব জায়গা থেকে কিন্তু আপনার নির্বাচন উঠিয়ে দিয়েছি। এখন ব্যাপারটা হলো যে উনি বলছেন যে নির্বাচনটা চালু করতে হবে। প্রত্যেকটা ছোট ছোট কলেজ সংসদ, এই একটা ক্লাস টিম, সমস্ত জায়গায় নির্বাচনটা চালু করতে হবে। নির্বাচনটা চালু করলে যেটা হবে, আমাদের সংস্কৃতির মধ্যে এই গণতন্ত্র চর্চাটা চলে আসবে। গত 6 মাসে কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগ্রহী না, শুধু একটাই জাতীয় নির্বাচন। আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাজনৈতিক দলগুলো যখন বিরোধী দলে থাকে তখন গণতান্ত্রিক থাকে, কিন্তু যখন বিরোধী দলে থাকে না, সুযোগ অবস্থা মানে সুবিধা অবস্থানে থাকে, সুবিধাজনক অবস্থানে, তখন কিন্তু তারা আবার গণতন্ত্র পছন্দ করে না। আমরা বিভিন্ন পেশাজীবী সংগঠনে একই রূপ দেখছি। তারপরে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ নির্বাচনগুলো এ ব্যাপারে আগ্রহ নেই। না, এখানে হলো কি যে আমরা কিন্তু একটা জিনিস হয়েছে, এটা শুধু আপনি গণতন্ত্রটা যদি ভাবেন সেটা একটা বাস্তবতা, যে আমি একটা গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব, কিন্তু আপনি মানে পলিটিক্স এবং রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এটা কিন্তু একটা নিয়মে ঠিক চলবে না। আপনি যখন ভাববেন যে আমি এই মুহূর্তে ইলেকশন দিলে কোনো একটা পেশাজীবী ফোরামে এখানে একটা সদস্য ব্যবস্থা আছে, এই মুহূর্তে ওখানে ইলেকশন দিলে আবারও এখানে আধিপত্য আছে আওয়ামী লীগের। ধরেন, উদাহরণ হিসেবে ধরি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল, এখানে আপনি ইলেকশন দিলেন। এখন আপনি কিন্তু জানেন যে গত 16 বছরে এখানে শিক্ষক নিয়োগ করেছে মূলত আওয়ামী লীগেরা শিক্ষক নিয়োগ, তারা সংসদের সমস্যা কি, একটু এটা শেষ করি, আওয়ামী লীগাররাই শিক্ষক নিয়োগ করেছে, ফলে তারা এখানে মেজরিটি হয়ে এসেছে, আছে। আপনি এখানে ইলেকশন দিলে কিন্তু আওয়ামীপন্থীরাই জিতে আসবে। এখন আপনি যখন এই বাস্তবতাটা জানবেন, তখন আপনাকে কমপ্লেক্স একটা ডিসিশন মেকিংয়ে একটা কমপ্লেক্স সিস্টেমে নিতে হবে। এখন ছাত্র সংসদে কিন্তু কোনো সমস্যা নেই। এখন ছাত্র সংসদে যেটা মুশকিল যেটা হয়েছে সেটা হলো যে আমরা সবাই মনে করছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে গেলে একটা ছাত্র প্রতিনিধিত্ব আমরা পেতাম, যেগুলো একটা গণ অভ্যুত্থানের ফলে যে ছাত্ররা যে নেতৃত্বে আসছে, তারা যে রাজনৈতিক দলগুলো করছে, রাজনৈতিক দলটি করছে, তারা কিন্তু শক্তিশালী হতো। কিন্তু এখানেও একটা হিসাব আছে, সেটা হলো যে সেই হিসাবটা একটা হলো যে আমরা নীতিগতভাবে, আমি যেমন ব্যক্তিগতভাবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে, সমস্ত ট্রেড বডি, অন্যান্য সমিতি, সভা, সব কিছু নির্বাচনের পক্ষে, কিন্তু একটা জায়গায় ছাত্রদের যুক্তি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন একটা জায়গায় আমাদের আছে, যদি নির্বাচন দেওয়া হয় এবং সেই নির্বাচনের মরিয়া হয়ে ওঠে জেতার জন্য, এবং তারা পারস্পরিক সংঘাতে লিপ্ত হয়ে যায়, তাহলে সেইটা কি আমরা সামাল দিতে পারবো? জাতীয় নির্বাচনে কি হবে? কারণ আইন শৃঙ্খলা এখন সেটাও কিন্তু ঘটবে না, সেটাও একটা প্রশ্ন। ওই প্রশ্নটাও তোলা হচ্ছে নানা জায়গা থেকে, যে শুধু স্থানীয় নির্বাচন হলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। না, আমি বলছি জাতীয় নির্বাচন হলে হবে না। সংসদের ক্ষেত্রে, ছাত্র সংসদের ক্যাম্পাসে হবে, সেটা আইন শৃঙ্খলার ব্যাপার না। এরকম আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে সামনে যে চ্যালেঞ্জ, আমাদের প্রশাসন, আমাদের স্থানীয় প্রশাসন, ভোটার তালিকা, কিন্তু বিরোধী দল যে বলছে এই মাসের মধ্যেই নির্বাচন ঘোষণা করা হোক, তারা কোন দৃষ্টিতে বলছে? আচ্ছা, সেটা তো মানে সেইটা একটা তখন কি আইন শৃঙ্খলার প্রশ্নটা আসবে না? আচ্ছা, সেটা হলো যে আমরা কিন্তু এটা দ্বিমত পোষণ করছি না যে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জটা শুধু স্থানীয় সরকারে বা ছাত্র সংসদ নির্বাচনেই, জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জটা নাই, সেটা কিন্তু কেউই বলছে না। বা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মানে এই মাসে নির্বাচন চাওয়াও না। কিন্তু আপনি জানেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যখন বলা হয়েছে যে নির্বাচন ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে, হয় ডিসেম্বরে হবে অথবা মার্চে হবে, আমি কিন্তু জানি না, আমি কিন্তু এটা শুনি নাই যে কোনো রাজনৈতিক দল বলেছে যে না ডিসেম্বর বা মার্চ না, এই মাসেই দিতে হবে। রোডম্যাপ দেওয়া মানে কি? রোডম্যাপ বলে এই মাসের না, ফরিদ ভাই, আপনি কিন্তু এই জিনিসটা একটা ভুল বোঝাবুঝি জায়গায় নিচ্ছেন। হ্যাঁ, আমি কিন্তু শুনি নাই যে
সরকারের পক্ষ থেকে যখন বলা হলো জি। যে ডিসেম্বরে বা মার্চে নির্বাচন হবে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনীতিককে জি, আমরা বলতে আপনার কাছে আবার পরে আসবো। বলতে শুনিনি আমরা একটু যে, ফজলের কাছে যাই। একটু শেষ করি, জি, জি। বলতে শুনিনি যে এই এখনই নির্বাচন, রোড ম্যাপটা কিন্তু এখনই নির্বাচন না, আপনি ডিসেম্বরে বা মার্চের নির্বাচন করবেন, সেটা কবে শিডিউল করবেন, কবে এগুলো দিন তারিখটা ঘোষণা করা, এটা কিন্তু আপনি ভুলভাবে ব্যাখ্যা করলে এটা কিন্তু ঠিক হবে না। জি, ডক্টর ফয়জুল হক, আমরা গত 15.5 বছরে দেখেছি যে রাজনৈতিক দলগুলো বলছে একটা সুষ্ঠু নির্বাচন দিন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিন। তাদের আর কোনো স্লোগান ছিল না যে নির্বাচন দিলে তারপর কি হবে, তারা ক্ষমতা গেলে কি করবে দেশ ও জাতির জন্য, সে ব্যাপারে তাদের কিছু ছিল না। 5ই আগস্টের পর আমরা একই সুর শুনছি যে একটা নির্বাচন দিন, দ্রুত নির্বাচন দিন। অবস্থার এমন দাঁড়িয়েছে যে নির্বাচনটা হয়ে গেলেই দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সোনার পাথর বাটি হাতে চলে আসবে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে কি করতে চায় বা কি করবে, এর লক্ষণ কিন্তু এই দেশের মানুষ জেনে গেছে। তাহলে সমাধানটা কি? না দেখেন, নির্বাচনটা চাওয়া রাজনৈতিক দলের জন্য দোষের কিছু নয়। ওকে, নির্বাচন কিন্তু তারা- নির্বাচিত হয়ে তারা কি Right, করবেন right, সেটাই আজকের সেটা তো বলা আলোচনা। দরকার। সেটা কিন্তু আমরা এখন যেটা করছেন তারা, Right. সেটাই কি করবেন? না, সেটা করলে তো আর তারা আমাদের এই যে কিন্তু আপনি কি জুলাই- মনে করেন তারা থামবে এখান থেকে? না, সেটাই আজকের আলোচনার বিষয়। আমি যে প্রসঙ্গটা আনতে চাই, রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে এস্টাবলিশমেন্ট করার জন্য এই বক্তব্যগুলো চলমান থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া। কিন্তু আমাদের হ্যাবিট কিন্তু চেঞ্জ হয় নাই। আমাদের চারিত্রিক কোনো বৈশিষ্ট্য যেটা জনগণ কামনা করে সেটার বিন্দুমাত্র এখন পর্যন্ত ওই অর্থে বড় আকারে পরিবর্তন হয় নাই, যেটা নিয়ে আপনার খুব আক্ষেপের জায়গাটা। আপনি হয়তো মনে করেন যে জুলাই বিপ্লবটা তাহলে ব্যাহত হয়ে যাচ্ছে কিনা, যে গত 15 বছর পর্যন্ত আমরা নির্বাচন করলাম, এখন নির্বাচন করে যাদেরকে আবার বসিয়ে দেব, সে যে হোক XYZ, ওই লোকগুলো আবার এসে আবার সেই 15 বছরের মতো পুনরাবৃত্তি ঘটায় কিনা, এটাই এখন জনগণের প্রশ্ন, আপনার ওয়ারিডের জায়গা। আমি এটাকে রেসপেক্ট করি এবং আই ডু রেসপেক্ট ইউর ওপিনিয়ন। কিন্তু এই জায়গাটাতে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের হোল সিস্টেমটাই এখন কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমরা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে পারি নাই। বহুবার রক্ত গিয়েছে, রক্ত ঝরিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমাদের মানসিক বিকাশ যেমন হয় নাই, আমাদের পিপলদেরকে যেভাবে এডুকেটেড করা সম্ভব হয়নি। আপনার রোড আছে, রোড চালানোর সিস্টেম নাই, রোডের ম্যানেজমেন্ট সুন্দর নাই। আপনার দক্ষ লোক আছে, প্রফেসর আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তাদের কাজগুলো সম্পর্কে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে তাদেরকে ট্রেন আপ করা হয়নি। তো রাষ্ট্রের সমস্যার কোনো শেষ নাই, বহুত সমস্যা রয়েছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশে আগামী দিনের ছাত্র সমাজ, যুব সমাজ, এদেশের মানুষ যেটা চায় সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে ঢুকিয়ে আনতে হবে। যেমন নির্বাচন যারা করছে, আমি মনে করি এই নির্বাচন নিয়ে তাড়াহুড়াটা, আপনি যদি 2029 সাল পর্যন্ত 5ই আগস্ট না হতো তাহলে আপনাকে কিন্তু বসেই থাকতে হতো। সেখানেও আপনি হয়তো ওইরকম করে প্রেস ক্লাবের সামনে মাইক লাগিয়ে বলতে হতো যে শেখ হাসিনার পতন চাই, দ্রুত আরেকটি নির্বাচন চাই, মধ্যবর্তী নির্বাচন চাই, এগুলো বলতে 29 চলে আসতো এবং এটাই বাস্তবতা। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের অধৈর্যের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এসেছেন, যেটা পূর্ববর্তী বক্তার আলোচনায় স্পষ্ট হয়েছে যে একটা সমস্ত জায়গায় তো সিস্টেম এমনভাবে ডাউন হয়েছে যেটাকে রাতারাতি কারো পক্ষে সম্ভব না একেবারে সুন্দর করে, একেবারে ফেরেস্তাই রাষ্ট্র কায়েম করে দেয়া। তো সেই জায়গা থেকে বাংলাদেশের আগামী আরও যে সময়টা, একটা ভদ্রতামূলক যে সময়, যেটা যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলার চেষ্টা করছেন যে ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝি, আবার তার প্রেস সচিবও বলার চেষ্টা করছেন, কখনো মার্চ মাস বলছেন, কখনো জুন মাস বলছেন, যাই বলছেন, আমরা কিন্তু একটা ধারণাই নিয়ে ফেলেছি যে 26-এর মাঝামাঝির মধ্যে যা ঘটার ঘটেই যাবে। তো এতটুকু সময় পর্যন্ত রাজনীতিবিদদের এখন উচিত যেটা ছিল সেটা হচ্ছে সংস্কার প্রক্রিয়াগুলোকে সাহায্য করা। যেমন রোডম্যাপ আমি চাচ্ছি, রোডম্যাপও দিয়েই দিয়েছে। এখন রোডম্যাপ আমাকে কাগজে কলমে দলিলে দিতে হবে। এদেশে বহু দলিলে অনেক কিছু লেখা থাকলে শেখ হাসিনার পতন হইতো না। শেখ হাসিনা তো দলিল ছাড়াই পতন হয়ে চলে গিয়েছে। অতএব এখানে রাজনৈতিক জায়গা থেকেও আমি মনে করি যে জনতার যে জায়গাটা, সেই আবেগটা আমাদের রাজনৈতিক লিডাররা ইনস্ট্যান্ট পিক করতে পারছে না। তারা পারছে 5 দিন পরে, আজকে বলছে একটা কথা, যখন রিয়াকশনটা অতিমাত্রায় হচ্ছে 3 দিন পরে তারা একটা বিবৃতি দিয়ে বলছে আমি কিন্তু এটা বলি নাই। এই যে গেমের খেলায় তারা পড়ে যাচ্ছে, এই জায়গাটা তারা মানে দ্রুত তারা যদি মেকআপ করতে না পারে তাহলে তারা কিন্তু পরাস্ত হবে। আমি মনে করি তারা রোডম্যাপ একটা দিয়েছে, এই রোডম্যাপের আলোকে এটা মৌখিক দিক যেভাবে দেখ সেটা দিয়েছে, এটার উপর ভিত্তি করে এখন রাজনৈতিক সংগঠনগুলোর উচিত যে আপনারা তাহলে সংস্কার কি করলেন, সংস্কারগুলো আমাদেরকে একটু দেখান।
এই সংস্কারগুলো দ্রুত এস্টাবলিশ করেন। সেখানে প্রয়োজনে আরও যদি নতুন কিছু বিষয় ইনক্লুড করার থাকে, রাজনৈতিক দলগুলো গিয়ে গিয়ে প্রেশার দিয়ে সেগুলো করাতে পারে। সেটা না করে যতক্ষণ পর্যন্ত ওগুলো চাবেন, তাতে জনগণের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছে প্রিয় ভাই, যে তারা মনে করে যে যারা দ্রুত নির্বাচন চায় তারা দ্রুত ক্ষমতায় এসে তাদের অপকর্ম লুকাতে চায়। এটা কিন্তু একটা নেগেটিভ মার্কেটিং অটোমেটিক আপনার হয়ে যাচ্ছে। যদিও আপনি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে কথাগুলো বলছেন, কিন্তু জাতি আপনাকে বিশ্বাস করছে না। কারণ জাতি চাচ্ছে, ফর এক্সাম্পল, জাতি এখন চায় কি, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বিশ্বাস করে বাংলাদেশে কোনো সরকারের অধীনে এখন যাতে স্থানীয় নির্বাচন না হয়, সে হোক জামাত কিংবা হেফাজত, না, স্থানীয় নির্বাচন নিরপেক্ষভাবে হোক, অন্ততপক্ষে সেখানে টাকার দৌরত্ব থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, দলীয় প্রভাব থাকবে না, প্রশাসন থাকবে নিরপেক্ষ, তারা সেখান থেকে দল নিরপেক্ষ মানুষগুলো নির্বাচিত হয়ে আসুক। অন্ততপক্ষে একটা নির্বাচন আমরা দেখি যেখানে সাধারণ মানুষদের একটা পার্টিসিপেন্ট, কিন্তু সেটা কিন্তু অনেক রাজনৈতিক দল সেই সৎসাহস নিয়ে সেই নির্বাচনটা করার পক্ষে না। ছাত্র সংসদ নির্বাচনগুলো ছাত্ররা হয়ে আসুক না। আমরা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি যখন শেখ হাসিনার সমস্ত প্রশাসন ছিল, সেই রকম একটা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি 5 তারিখ বিজয় অর্জন করতে পারি, আমাদের জন্য স্থানীয় নির্বাচন, লোকাল নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন এটা নাথিং, এটা একেবারে ছোট্ট দানার মতো। আর এটাই যদি আপনি চ্যালেঞ্জ নিয়ে করতে না পারেন, তাহলে জাতীয় সংসদ নির্বাচন আপনি করবেন কিভাবে? আমি তো একেবারে ফ্রম মাই বিগিনিং আমার যে পয়েন্ট অফ ভিউ দিয়েছি সেটা স্পষ্ট করেছি যে আমি যেই চেতনার আলোকে 5ই আগস্ট হয়েছে এই চেতনার বিরুদ্ধে কথা বলতে চাই না। এই চেতনাটাই ছিল হ্যাঁ গণতন্ত্র, হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার দল যদি ভালো ভোট পায় নির্বাচনে আসবে, আমার দল যদি ঠগে সেটাও আমার গণতন্ত্র এবং সেটাকে মেনে নিয়ে। ডক্টর ফয়জুল হক, রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা যাবে না, এটি আসলে শেষ পর্যন্ত নিজের দিকে তারা দোষটা নিয়ে নিচ্ছে। কারণ হলো আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে কারা? এই রাজনৈতিক দল যারা ইলেকশন করবে তারাই তো। রাইট। তারা যদি ঠিক থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে না। কারণ হলো আমরা এই দেশে একটা বড় উদাহরণ কিন্তু রয়েছে আমাদের সামনে, সেটি হলো 5 থেকে 8ই আগস্ট। রাইট। এদেশে যা হওয়ার কথা ছিল তা কি হয়েছে? না। কেন হয়নি? না। হয়নি এই কারণে রাজনৈতিক দলগুলো এটা করতে দেয়নি। রাইট। তারা যে ধৈর্য এবং যে সাহসের এবং ঐক্যের যে পরিচয় দিয়েছে তার ফলাফলিতে এই ঘটনাটি ঘটেছে। Right. তাহলে স্থানীয় নির্বাচনে প্রবলেমটা কি? প্রায় 8-10 দিন পর্যন্ত ছাত্র জনতা মিলেই কিন্তু দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষা করেছে। আমাদের রাত ভর জেগে থেকে আমরা কিন্তু ডাকাতদেরকে, সন্ত্রাসদেরকে, আওয়ামী দোসরদেরকে পাহারা দিয়েছি, কারণ ওরা পালিয়ে গেলেও সবাই কিন্তু যায় না, গাড়িগুলো চেক করেছে আমাদের ছাত্র, আমরা কিন্তু সেটা দেখিয়েছি, আমরা কিন্তু সেটা পারবো। আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে স্পষ্টতই কিছু কিছু লোক ভোট চুরির স্টিল বিলিভ করে, ভিতরে ভিতরে লালন করে ভোট চুরি করতে হবে, ক্ষমতা দেখাতে হবে, টেন্ডার বাণিজ্য করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, অবৈধ পথে আপনার একজনকে নমিনেশন দিতে হবে, দিলে সেখান থেকে ইনকাম করা যাবে। এই জিনিসগুলো যদি দ্রুত স্থানীয় নির্বাচন হয় অনেকের পক্ষে হয়তো করা সম্ভব হবে না বলেই এই ধরনের কার্যক্রমে তারা সমর্থন দিচ্ছে না। তারা চাচ্ছে যে কোনো মূল্যে একটা গভর্নমেন্ট আসুক, আসার পরে আসলে যে কি হয় তা আমরা দেখেছি। আসার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে স্থানীয় নির্বাচন আপনি লিখে রাখেন, সেটা কখনোই এই নির্বাচনের মতো হবে না। আরেকটা পয়েন্ট আপনি ভালো বলেছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিণতি যদি এত খারাপই আপনার মনে হয়, তাহলে আপনি তো জাতীয় নির্বাচনই এখন করার টাইম হয় নাই। আপনাকে তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পূর্ণাঙ্গভাবে হওয়া পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে আমার নিয়ন্ত্রণ আছে, তারপরে আমি জাতীয় সংসদ নির্বাচন দেব। তাহলে কিন্তু নির্বাচনটার প্রক্রিয়াই আমি দলগতভাবে দূরে ঠেলে দিচ্ছি। যত বেশি বলবো আইন শৃঙ্খলা খারাপ, তত দ্রুত নির্বাচন আর হচ্ছে না। আমাদের আরও উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত সংস্কার করে আমাদের নিয়ন্ত্রণে না এনে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে তাদেরকে এমন সুন্দর করে আনা যাতে করে রাষ্ট্র আইন শৃঙ্খলাকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং রাজনৈতিক দলগুলো তখন বলতে পারবে যে দেখেন কোথাও চুরি হয় না, ডাকাতি হয় না, সন্ত্রাসী হয় না, দুষ্ট লোকের দৌরত্ব নাই, কোনো জায়গায় আমাদের দলীয় লোকেরাও সন্ত্রাসী করলে গ্রেপ্তার হচ্ছে, এখন গুড টাইম, প্লিজ গিভ অ্যানাউন্সমেন্ট ফর দ্য ভোট। এই যে একটা জিনিস তখন জাতির কাছে তখন গ্রহণীয় হবে যে আসলেই দেশ তো ভালো হচ্ছে। কিন্তু আমাদের রাজনৈতিক এই জায়গাগুলোতে অনেকগুলো গ্যাপ তৈরি হচ্ছে। যেমন আমি এটা স্পষ্ট করেই বলি, আমাদের গবেষণা ছাড়াই দোষের রাজনীতি কিন্তু এখনও শেষ হয়নি। গত 2-1 দিন আগেও আমাদের পার্টির একজন মহাসচিব উনি বলেছিলেন যে একটা কোথাও একটা এসি বাস্ট হয়েছে, সাথে সাথে একটা স্টেটমেন্ট আসছে কিন্তু যে বম্বিং হয়েছে, তার মানে হ্যাঁ নিয়ন্ত্রণ নাই, আইন শৃঙ্খলা না, এটা করা উচিত হয়। এটা সাথে সাথে আবার যদিও তারা এটাকে ভুল ব্যাখ্যা হয়েছে বিধায় নতুন করে আবার একটা স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে। জনগণ এটাকে পিক করেছে যে দে আর ওয়েটিং ফর সাম আপনার কি বলে উইক পয়েন্ট।
এই গভর্নমেন্টের উইক পয়েন্টটা ধরার জন্যই সাথে সাথে একটা স্টেটমেন্ট, না সাথে সাথে আমার স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। এটা আওয়ামী লীগ এই ধরনের কার্যক্রম করতো, করে করে দোষারোপের রাজনীতি করত। আমাদের রাজনীতিতে এটা সংস্কার করতে হবে। সে যে দল হোক, যে মতের হোক, তারা যদি এটা করতে না পারে তাহলে জনগণের মধ্যে এক ধরনের ভিন্ন ধরনের আপনার কি বলে মত প্রকাশ পাবে এবং জনগণ আপনার উপরে আস্থা হারিয়ে ফেলবে যে এত বড় রাজনৈতিক দল আপনারা এসিকে বলছে বোমা, বোমাকে বলছে এসি, এটা সুন্দর না। এবং এটা প্রত্যেকের, এটা আমার সহ সবার থাকতে পারে। আমাদের আগামীর বাংলাদেশকে গঠন করতে হলে যে জায়গাটাই করতে হবে, সবার আগে ইওর কলব পরিষ্কার করতে হবে। আপনার হৃদয়ের ভিতরে কি আছে এটা জাতিকে জানান, জাতি জানুক যে আমি চোর, ডাটপার, গুন্ডা প্রকৃতির মানুষদেরকে নমিনেশন দেবো না। বাংলাদেশে বহু নেতা আছে বিভিন্ন জায়গায়, শিক্ষিত সজ্জন, আপনি তাদেরকে পিক করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ইয়াং জেনারেশনগুলোকে নমিনেশন দেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যত সংস্কার হোক, যত নতুন দল হোক, পুরান দল যদি সবার আগে এই সংস্কার করতে পারে, তার দলের 300 আসনের নেতাকর্মী সিলেকশন করবে, ভালো মানুষদেরকে চোর ডাকাত করবে না, সন্ত্রাস চাঁদাবাজদেরকে স্থান দিবে না, শিক্ষিত সজ্জন মানুষদেরকে দিবে এবং ছাত্র জনতার এই জুলাই বিপ্লবের পক্ষের মানুষগুলোকে ওই দল থেকে নমিনেশন দেবে, 100% তারা বিজয়ী হবে। কারণ তাদের অর্থ আছে, সম্পদ আছে, পলিটিক্যাল স্টেবিলিটি আছে। কিন্তু তাদের একটা জিনিস নাই, মোরালিটির জায়গাটা যেভাবে ধ্বংস হয়েছে ওইটাকে যদি এখন সংস্কার করতে পারে তাহলেই তারা ক্ষমতায় আসবে। কিন্তু ওই লাইনে আমাদের কেউ হাঁটছে না। এখনো বর্জুয়া রাজনীতির পিছনে, এখনো পূর্বের কি সিস্টেম আছে, এখনো আমার মাথার ভিতরে কাজ করছে ভোট কিভাবে কারচুপি করব, কিভাবে আমি অন্যভাবে প্রভাবিত করব, কিভাবে ডিসিএসপি আমার পক্ষে নিয়ে আসলে আমার নির্বাচন হবে। না, এটা করলে আপনি সাময়িক কিছু সান্ত্বনা পাবেন, কিন্তু ফর দ্য লং টার্ম রাজনীতিতে আপনি ফেল করবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা সহজ কাজ, দলের ভিতরে সর্বাগ্রে সহযোগিতা করুন, সংস্কার করুন, জাতিকে সেই দলের পিকচারগুলো দেখিয়ে দিন। এবং আরেকটা টিপস আপনার মাধ্যমে বলে যেতে চাই, পারলে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনের আগেই একটা প্রি ইলেকশন করে দেখাক। আমার মন্ত্রী পরিষদে এরা থাকবে, ডক্টর ফয়জুল এই মিনিস্টারে থাকবে, মাহবুব মোর্শেদ এই মিনিস্টারে থাকবে, অথবা এই লোকগুলো আগামীর এমপি হবে। জাতির কাছে ছেড়ে দেন। প্রথম আলো সহ বাংলাদেশের সকল জাতীয় দৈনিক, আমার দেশ পত্রিকা, জাতীয় সব দৈনিকে আপনার পত্রিকা 300 আসনের এমপির পিকচার ছেড়ে দেন, আপনার ক্যাবিনেটের পিকচার ছেড়ে দেন। জনগণ সমালোচনা করবে, এই লোক খারাপ, এই লোক দালাল, এই লোক ভারতের দালাল, এই লোক পাকিস্তানের দালাল, সবগুলো লিখে আসবে। আসার পরে আপনি সংস্কার করে ফেলেন, যে যারে যারে দালাল বলছে, যারে যারে খারাপ বলছে, তাদেরকে বাদ দিয়ে আপনি নতুন লোক দিয়ে দেন, অটো আপনার দল ক্ষমতায় চলে আসবে। কিন্তু সেটা আমরা করছি না। আমরা এখনো ভাবছি আমার পূর্বের সেই আদলে পূর্বের রাজনীতি বাংলাদেশে খাটবে না এবং চলবে না। মাহবুব মোর্শেদ, আমরা লক্ষ্য করছি যে এখন রাজনৈতিক দলগুলোর প্রধান টার্গেটে পরিণত হয়েছে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এবং প্রতিদিন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই দলটির ব্যাপারে আক্রমণ করা হচ্ছে, কথা বলা হচ্ছে। এত অবশ্য দল কিছুটা লাভবান হচ্ছে, তাদের প্রচারটা প্রতিদিন হচ্ছে অন্য দলের মাধ্যমে। এবং অনেকে বলছে আমরা সেকেন্ড রিপাবলিক বুঝি না। এখন উনি না বুঝলে আমাদেরকে তো কিছু করার নেই, বা ছাত্রদের কিছু করার নেই, সবাই যেটা বুঝবে এমন নয়। এবং এ বুঝি না বলাটাও আসলে এক ধরনের দুর্বলতা। ছাত্রদের বক্তব্যটা ছিল যেটা তারা সেই অনুষ্ঠানে যেটা বলেছেন, সেটা হলো যে একদম সোজা সাপটা কথা বলেছেন যে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন এবং আরেকটি সরকারের বসানোর জন্য ঘটেনি। প্রশ্নটা যেটা হয়েছে সেটি হলো, যেটা ডক্টর ফয়জুল হক বলেছিলেন, যে 5ই আগস্টের যে চেতনাটা বা যে কারণে করা হয়েছিল, যে কারণে ঘটনা ঘটেছে, সেখান থেকে কোনো রাজনৈতিক দল যদি সরে যায়, তার পক্ষে বাংলাদেশে পলিটিক্স করা কি সহজ হবে? ছাত্ররা আজকে একটা নতুন রাজনীতি নিয়ে হাজির হয়েছে। তারা বলছে মধ্যপন্থী রাজনীতি। আমাদের এখানে একটা সমালোচনা আছে যে মধ্যপন্থী রাজনৈতিক দল আরও আছে, বিশেষ করে বিএনপির কথা বলা হয়। যেটা আমি বলবো যে ছাত্রদের ইউনিক যে জায়গাটা, সেটা হলো যে তারা মধ্যপন্থী রাজনৈতিক দল হলেও তারা তরুণদের, মোস্টলি তরুণ, এবং তারা হলেও একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে এসেছে এবং তারা নতুনভাবে একটা সংবিধানের মধ্য দিয়ে এবং একটা সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এই বাংলাদেশটা গড়তে চায়, যেটা অন্য মধ্যপন্থী দলগুলো থাকলেও তারা কিন্তু সেটা চায় না। আমি মনে করি যে রাজনীতিতে বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে, এমনকি শত্রুতাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটা সংঘাত এবং সংঘর্ষে যেন রূপ না নেয় এবং আমরা যেন বুঝতে পারি যে ছাত্রদের রাজনীতির সঙ্গে বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি, ইসলামী আন্দোলনের রাজনীতি কোথায় পার্থক্যটা হচ্ছে, এবং জনগণ ফাইনালি ডিসিশন নেবে যে আসলে কে ঠিক। আমরা কিন্তু এই পরিবেশটা তৈরি করা, গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা হলো আমাদের দায়িত্ব। আমরা যারা মিডিয়ায় আছি, অন্যান্য জায়গায় আছি, আমরা কিন্তু এই সর্বাগ্রে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করব এবং আশা করব যে
একটা নয়, অসংখ্য নির্বাচনের মধ্য দিয়ে, প্রত্যেকটা স্তরে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশ গণতন্ত্রে ফিরবে। গণতন্ত্রে আছে, নির্বাচনী গণতন্ত্রেও ফিরবে। ডক্টর ফয়জুল হক এবং মাহবুব মোর্শেদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।